আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের অষ্টম পার্ট দ্য মডার্ন পিরিয়ড নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি যে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম রেঞ্জ হচ্ছে কুইন ভিক্টোরিয়ার সময়কাল, অর্থাৎ 1837 সাল থেকে শুরু হয়ে 1901 সাল পর্যন্ত। আর আজকের ভিডিও দ্য মডার্ন পিরিয়ড, এটির টাইম রেঞ্জ শুরু হয়েছে কুইন ভিক্টোরিয়া মৃত্যুর পরেই, অর্থাৎ 1901 সাল থেকে শুরু হয়ে 1940 সাল পর্যন্ত। কুইন ভিক্টোরিয়া 1901 সালে মৃত্যুবরণ করেছেন এবং তারপর থেকেই মডার্ন পিরিয়ডের সময়কাল শুরু হয়েছে। দ্য মডার্ন পিরিয়ড, এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেটি হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, দ্বিতীয়টি হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। অর্থাৎ এই মডার্ন পিরিয়ডে আরও দুটি ছোট ছোট পিরিয়ড রয়েছে। দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ব্রিটেনের যিনি শাসক হিসেবে শাসনভার গ্রহণ করেছেন তিনি হচ্ছেন কিং এডওয়ার্ড 7। তার রাজত্বকাল ছিল 1901 সাল থেকে শুরু হয়ে 1910 সাল পর্যন্ত। ওই 10 বছরের সময়টিকে হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এবং তার মৃত্যুর পর জর্জ 5 তিনি ব্রিটেনের শাসনভার গ্রহণ করেন এবং সেই সময় থেকে, অর্থাৎ 1910 সাল থেকে শুরু হয়ে জর্জ 5 এর মৃত্যুর পর্যন্ত, অর্থাৎ 1936 সাল পর্যন্ত, এই সময়টুকু হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। অর্থাৎ 1901 সাল থেকে শুরু হয়ে 1940 সাল পর্যন্ত এই সময়টুকুতে ব্রিটেনে দুজন শাসক এসেছেন। দুজনের নামানুসারেই মূলত এই মডার্ন পিরিয়ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল। দ্য মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ডে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত এই মডার্ন পিরিয়ডে সংঘটিত হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে দেখা গেছে যে তৎকালীন ব্রিটেন সহ সেখানকার ইউরোপ সহ পুরো অঞ্চল, এক কথায় বলতে গেলে পুরো পৃথিবী এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দুইটি বিশ্বযুদ্ধের ফলে তৎকালীন ব্রিটেন সহ সেই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, সভ্যতা সহ সকল দিক দিয়ে তারা ধ্বংসের দিকে, এক কথা বলতে গেলে অনেক বেশি পিছিয়ে গেছে। এবং সেই দুটি বিশ্বযুদ্ধের ফলে বলতে গেলে মডার্ন পিরিয়ডটা মূলত অনেক বেশি ফ্রাস্ট্রেশন এবং ইন্টারোগেশনের মাধ্যমে কেটেছে। তো এখন আমরা তৎকালীন মডার্ন পিরিয়ডের কিছু লিটারেরি ফিচার্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ তৎকালীন সময়ের যে লেখকরা ছিলেন তারা তাদের লিখনীগুলোতে কী ধরনের লেখা লিখতেন সেই ব্যাপারগুলো আমরা এখন জানার চেষ্টা করব। প্রথমত সেটি হচ্ছে স্পিরিট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেশন মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ জিজ্ঞাসামূলক লেখা তারা লিখতেন। এটার মানে হচ্ছে তৎকালীন সায়েন্টিফিক রেভলিউশনের ফলে এবং দুটি ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা যাচ্ছে যে মানুষগুলো এত বেশি শক খেয়েছে যে তারা সেই শকের ফলে তাদের চার্চ, রিলিজন এবং গডের প্রতি তাদের যে এক ধরনের অদৃশ্য বিশ্বাস ছিল, সেই বিশ্বাস তারা আস্তে আস্তে হারাতে শুরু করেছে। তৎকালীন মানুষগুলো দেখা যাচ্ছে যে কোনো কিছু না দেখে, কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করতো না। যার কারণে তৎকালীন যে লেখকরা ছিলেন তারা তাদের লিখনীগুলোতে জিজ্ঞাসামূলক লেখা লিখতেন। অর্থাৎ তারা এমন লেখা লিখতেন যে যেখানে পাঠক সহ মানুষগুলো এক ধরনের জিজ্ঞাসা করছে। কিসের জিজ্ঞাসা? যে জিনিসগুলো তারা দেখে না, জানে না, যে জিনিসগুলো তারা কোনো ধরনের প্রুফ পায়নি, কিভাবে তারা সেগুলো বিশ্বাস করবে। এই ধরনের জিজ্ঞাসামূলক লেখা তৎকালীন লিখনীগুলোতে বিদ্যমান ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ফ্রাস্ট্রেশন। অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্ন এবং ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা। তৎকালীন লিখনীগুলোতে দেখা যাচ্ছে যে অনেক বেশি হতাশামূলক ছিল, অনেক বেশি উদ্বিগ্ন ছিল। কারণ হচ্ছে যে তৎকালীন সমাজে, সভ্য সমাজ থেকে আস্তে আস্তে এক ধরনের অরাজকতায় পরিপূর্ণ সমাজ ব্যবস্থা শুরু হয়েছে। এতটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তৎকালীন ইউরোপ, দেখা যাচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি সহ সব কিছু ধ্বংসের দ্বারপ্রান্তে। কোনো ধরনের নিয়ম নেই, কোনো ধরনের আইন নেই, কোনো ধরনের কানুন নেই। এই ধরনের পরিস্থিতি তখন বিদ্যমান ছিল। সেই ভাঙ্গা সমাজটাকে গড়ার উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে লেখকরা অনেক উদ্বিগ্নের সাথে, অনেক হতাশার ব্যক্ত করে আস্তে আস্তে সেই সমাজটাকে রিফর্ম করার চেষ্টা করতো তাদের লিখনীগুলোতে। যার কারণে তাদের লিখনীগুলোতে অনেক বেশি হতাশা এবং উদ্বিগ্নতা প্রকাশ পেত। এর পরবর্তী ফিচার সেটি হচ্ছে ইন্টারেস্ট ইন দ্য ওয়ার্কিং ক্লাস। সাহিত্যে বিশেষ করে যে ওয়ার্কিং ক্লাসের মানুষগুলো ছিল তাদের প্রতি খুব বেশি ইন্টারেস্ট দেখানো হতো। এটার কারণ হচ্ছে লেখকরা জানতেন যে এই সমাজকে, এই ভাঙ্গা সমাজকে গড়ে তুলতে হলে ওয়ার্কিং ক্লাসের মানুষগুলোর গুরুত্ব অনেক। যার কারণে ওয়ার্কিং ক্লাসের মানুষগুলোকে ইন্টারেস্টেড করার জন্যে, ওয়ার্কিং ক্লাসের মানুষগুলোকে কাজের প্রতি উদ্বিগ্ন করার জন্যে তৎকালীন লেখকরা তাদের লিখনীগুলোতে ওয়ার্কিং ক্লাস সোসাইটির মানুষগুলোকে খুব বেশি
গ্লোরিফাই করার চেষ্টা করতেন। তো এতক্ষণ আমরা যে তিনটি বৈশিষ্ট্য আলোচনা করেছি এটি হচ্ছে মূলত মডার্ন পিরিয়ডের প্রথম দিক, যে সময়টুকুতে দেখা যাচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সংঘটিত হয়েছিল সেই সময়টা, কারণ সেই সময়টা অনেক বেশি হতাশাগ্রস্ত ছিল। কিন্তু এখন বৈশিষ্ট্যগুলো ঠিক উল্টোভাবে প্রকাশিত হবে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে যে তৎকালীন মানুষগুলো তাদের সমাজকে রিফর্ম করার জন্য উঠে পড়ে লেগেছে, যার কারণে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাতে এটা বোঝানো হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ যখন 1918 সালে শেষ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন ব্রিটেনের যেই এলিট শ্রেণী এবং শিক্ষিত শ্রেণীর মানুষগুলো ছিল তারা তাদের সমাজকে এই ধ্বংসস্তূপ থেকে রিফর্ম করার জন্যে, তাদের অর্থনৈতিক পরিস্থিতি পুনরায় গঠন করার জন্য তখন তারা অর্থনৈতিক ব্যবস্থার দিকে খুব বেশি গুরুত্ব আরোপ করছিল। অনেক মানুষগুলো তাদের অর্থনীতিকে উন্নত করার জন্যে বিভিন্ন কর্মকাণ্ডের দিকে ঝুঁকে যাচ্ছিল, যার ফলে দেখা যাচ্ছে যে চতুর্দিকে অনেক বেশি ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে, অনেক বড় বড় ফ্যাক্টরি এবং বড় বড় বিজনেস ফ্যাকাল্টিগুলো গড়ে উঠতেছে। যার কারণে এই মডার্ন পিরিয়ডের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এবং অন্য আরেকটি ফিচার্স হলো রাইজ অফ মার্সেন্টালিজম অ্যান্ড ক্যাপিটালিজম। মার্সেন্টালিজম মানে হচ্ছে বণিক শ্রেণী এবং ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদ, অর্থাৎ সেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তৎকালীন ব্রিটেন সহ সেই পুরো অঞ্চলে বণিক শ্রেণী এবং পুঁজিবাদ ব্যবস্থা খুব বেশি দ্রুত বেড়ে উঠতেছে, অর্থাৎ তারা তাদের সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্যে তারা অনেক বেশি ইন্ডাস্ট্রি সহ অর্থনৈতিক ব্যবস্থার দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছিল, যার ফলে যেই লেখকরা ছিলেন তারা তাদের লিখনীগুলোতেও মানুষগুলোকে তাদের শিক্ষিত হওয়ার জন্যে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা রিফর্ম করার জন্যে, বণিক ব্যবসা এবং পুঁজিবাদ ব্যবস্থাকে খুব দ্রুত বেড়ে তোলার জন্য তারা তাদের লিখনীগুলোতেও সেই ধরনের লেখা প্রকাশ করতেন। এবং অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে ইনক্রিজিং রোল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখা যাচ্ছে যে সায়েন্স এবং টেকনোলজির ব্যবহার খুব বেশি বাড়তেছিল সেই সময়টাতে। এবং অন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উরবানাইজেশন। উরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। সেই ভেঙে যাওয়া সমাজটাকে পুনরায় গঠন করার জন্য মানুষগুলো যখন তাদের সমাজকে রিফর্ম করতেছিল দেখা যাচ্ছে যে কত সুন্দর সুন্দর নগরায়ন ব্যবস্থা গড়ে উঠতেছে, সেটাও তৎকালীন লেখার মধ্যে প্রকাশিত হতো। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাস লিটারেসি, গণসাক্ষরতা। পূর্বে অর্থাৎ বিশ্বযুদ্ধের পূর্বে দেখা যাচ্ছে যে মানুষগুলো অনেক গণসাক্ষর ছিল, অনেক শিক্ষিত শ্রেণী ছিল, এলিট শ্রেণী ছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন সব কিছু ধ্বংস করে দেয় তখন সেই সময়কার মানুষগুলো অর্থাৎ 1914 সাল থেকে শুরু হয়ে 1939 সালের আগে এই সময়টার মানুষগুলো অনেক বেশি অশিক্ষিত ছিল, তার পড়াশোনার জন্য তেমন ব্যবস্থা তাদের ছিল না। সেই অব্যবস্থাপনা থেকে হঠাৎ করে মানুষগুলো দেখা যাচ্ছে যে পুনরায় তাদের মাস লিটারেসি, গণসাক্ষরতার দিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষিতের হার দিন দিন বেড়ে যাচ্ছিল। অর্থাৎ এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি প্রথম তিনটি হচ্ছে মূলত তৎকালীন সমাজের যে অব্যবস্থাপনা ছিল, অব্যবস্থাপনা সহ যেই ফ্রাস্ট্রেশনগুলো ছিল সেগুলো, আর বাকিগুলো হচ্ছে অব্যবস্থাপনার পরবর্তীতে তাদের সমাজকে রিফর্ম করার জন্যে মানুষগুলো যখন উন্নত হচ্ছিল, তারা অনেক সচেতন হচ্ছিল, টেকনোলজি এবং সায়েন্সের ব্যবহার শুরু করেছিল, সেই সময়কার ভালো বৈশিষ্ট্যগুলো যেগুলো তৎকালীন লিখনীগুলোতেও তৎকালীন রাইটাররা প্রকাশ করতেন। তো এই সবগুলোই হচ্ছে মূলত মডার্ন পিরিয়ডের কিছু ফিচার্স, আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ এখন আমরা দ্য মডার্ন পিরিয়ডের কিছু মেজর রাইটার্স এবং তাদের ওয়ার্ক সম্পর্কে ডিসকাস করব। এই মডার্ন পিরিয়ডে যে রাইটাররা ছিলেন তারা তাদের পরিচিতি এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ক সম্পর্কে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি এই মডার্ন পিরিয়ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড এবং দ্বিতীয়টি হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ডের যে কবি সাহিত্যিকরা রয়েছেন এখন আমরা তাদের সম্পর্কে জানব। এডওয়ার্ডিয়ান পিরিয়ডের প্রথম যিনি আসেন তিনি হচ্ছেন জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ তিনি হচ্ছেন মূলত একজন প্লেরাইট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1950 সালে। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটি মূলত আমরা সেকেন্ড ইয়ারে পড়েছি। যাই হোক, এর পরবর্তীতে যার নাম আসে তিনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড তিনি হচ্ছেন মূলত একজন অস্ট্রিয়ান সাইকোলজিস্ট। তিনি 1856 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য ইন্টারপ্রিটিং অফ ড্রিমস। এর পরবর্তীতে যার নাম আসে তিনি হচ্ছেন ডেভিড এমিলি ডার্কহেইম। ডেভিড এমিলি ডার্কহেইম তিনি হচ্ছেন মূলত একজন ফ্রেঞ্চ সোসিওলজিস্ট। তিনি 1858 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1917 সালে তিনি মৃত্যুবরণ করেছেন।
তার গুরুত্বপূর্ণ ওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুইসাইড। এবং এর পরবর্তীতে যার নাম আসে তিনি হলেন উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি পোর্টার তিনি হচ্ছেন মূলত একজন আমেরিকান রাইটার। তার ফ্যান নেম বা ডাক নাম হচ্ছে মূলত ও হেনরি। ও হেনরির অনেকগুলো কবিতা আমরা আমাদের একাডেমিক সিলেবাসে দেখতে পাবো। যাই হোক, উইলিয়াম সিডনি পোর্টার তিনি 1862 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1910 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য গিফট অফ দ্য মিঝাই। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার যিনি তিনি হচ্ছেন উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস তিনি মূলত একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং একজন রাইটার, অন্যদিকে তিনি একজন পলিটিশিয়ানও। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য কাউন্টেস ক্যাথলিন। দ্য কাউন্টেস ক্যাথলিন এটি মূলত 1892 সালে প্রকাশিত হয়েছে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ যে রাইটার তার নাম হচ্ছে H.W. ওয়েলস। H.W. ওয়েলস তিনি মূলত 1866 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1946 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তো এরা সবাই হচ্ছেন মূলত অ্যাডওয়ার্ডিয়ান যুগের পয়েট, অর্থাৎ আমরা জানি অ্যাডওয়ার্ডিয়ান এজ হচ্ছে মূলত 1901 সাল থেকে শুরু হয়ে 1910 সাল পর্যন্ত। এই 10 বছর সময়ে ওই সময়কার রাইটার হচ্ছেন মূলত তারা। যাই হোক, এবার আমরা দ্য জর্জিয়ান পিরিয়ডের যে রাইটাররা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করব। প্রথমে যিনি আসেন তিনি হচ্ছেন রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট তিনি মূলত একজন পোয়েট এবং একজন প্লেরাইট। তিনি 1874 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1963 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে নর্থ অফ বস্টন। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম তিনি হচ্ছেন মূলত একজন প্লেরাইট এবং একজন নোভেলিস্ট। তিনি 1874 জন্মগ্রহণ করেছেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ যিনি তিনি হচ্ছেন স্যার উইনস্টন চার্চিল। স্যার উইনস্টন চার্চিল তিনি হচ্ছেন মূলত একজন ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউকে। তিনি ইউনাইটেড কিংডমের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মূলত একজন স্বৈরশাসক ছিলেন। যাই হোক, তিনি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক বেশি শোষণ করেছিলেন। যাই হোক, তিনি 1874 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন এডওয়ার্ড মর্গান ফোর্স্টার। এডওয়ার্ড মর্গান ফোর্স্টার, যাকে আমরা E.M. ফোর্স্টার নামে চিনি, তিনি 1879 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1970 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, যেটি আমরা 4th ইয়ারে পড়েছিলাম। যাই হোক, এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন ভার্জিনিয়া ওলফ। ভার্জিনিয়া ওলফ তিনি মূলত একজন নোভেলিস্ট, একজন এসেইস্ট এবং একজন পোয়েট। তিনি 1882 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1941 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে টু দ্য লাইট হাউস। টু দ্য লাইট হাউস এটি আমরা 4th ইয়ারে পড়েছিলাম। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ যিনি তিনি হচ্ছেন D.H. লরেন্স। D.H. লরেন্স তিনি মূলত 1885 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1930 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স, যেটিও আমরা 4th ইয়ারে পড়েছিলাম। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ সাহিত্যিক যিনি তিনি হচ্ছেন T.S. এলিয়ট। T.S. এলিয়ট তিনি 1888 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য ওয়েস্ট ল্যান্ড। দ্য ওয়েস্ট ল্যান্ড, যেটিও আমরা 4th ইয়ারে পড়েছিলাম। যাই হোক, এর পরবর্তী যিনি তিনি হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে তিনি মূলত 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1961 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য সান অলসো রাইজেস, যেটি আমরা 4th ইয়ারে পড়েছিলাম। তো যাই হোক, এরা সবাই হচ্ছেন মূলত জর্জিয়ান পিরিয়ডের পোয়েট, অর্থাৎ শুরু থেকে এডওয়ার্ডিয়ান পিরিয়ড থেকে শুরু করে এই জর্জিয়ান পিরিয়ডের যতজন সাহিত্যিকের নাম আমরা এখন আলোচনা করেছিলাম, তারা সবাই মূলত মডার্ন পিরিয়ডের রাইটার ছিলেন। আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, এখন আমরা দ্য মডার্ন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানালাইসিস করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ এ মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের একটি উদাহরণের কথা বলেছে, যে উদাহরণ বা ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে ওই সময়টা মূলত মডার্ন পিরিয়ড ছিল। যেটার অ্যান্সার হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, the American Revolution, the French Revolution, the Great Divergence,
দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড দ্য রাশিয়ান রেভলিউশন হ্যাপেন্ড ইন দিস পিরিয়ড। খেয়াল করে দেখো এই মডার্ন পিরিয়ডে কতগুলো ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন সহ এই গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনা মূলত এই মডার্ন পিরিয়ডে সংঘটিত হয়েছে। অর্থাৎ এই ধরনের কোনো ঘটনা যখন আলোচিত হবে তখন আমরা বুঝতে পারবো যে ওই সময়টা মূলত মডার্ন পিরিয়ড ছিল। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য মডার্ন পিরিয়ড ইন লিটারেচার? লিটারেচারে বা সাহিত্যে মডার্ন পিরিয়ডের কী প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে? এটার জবাব আমরা বলতে পারি, ইট enables us to envisage the future and its possibilities and enriches our understanding of identity, citizenship and culture, inviting us to think imaginatively about these matters and to explore the forms in which they may be communicated. অর্থাৎ এই মডার্ন লিটারেচারের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে, যে মডার্ন লিটারেচার থেকে আমরা মূলত ফিউচারে কি হবে বা হতে পারে সেটা জানতে পারি, আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ফর আইডেন্টিটি, আমাদের নিজেদের পরিচয় বোঝার অনেক বেশি সুযোগ হয়েছে, আমাদের কালচার সহ অনেক ধরনের জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি, যেটা এই মডার্ন লিটারেচার থেকে। অর্থাৎ এই মডার্ন লিটারেচার আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্স করে তুলেছে, ভবিষ্যতে কি হবে বা হচ্ছে বা কি হতে পারে এই ধরনের অনুমান করার ক্ষমতা আমাদেরকে এই মডার্ন লিটারেচারই মূলত দিচ্ছে, যেটা তৎকালীন মানুষ অনুমান করতো যে হ্যাঁ সমাজটা অনেক বেশি এনরিচ করবে, অর্থনৈতিক দিক দিয়ে তৎকালীন সমাজ ব্যবস্থা অনেক বেশি উন্নত হবে, যেটা মানুষ তৎকালীন সময়ে ভাবতো। এবং সেটার বর্তমান অবস্থা আমরা এখন দেখতে পাই যে বর্তমান ব্রিটেন সহ সেই অঞ্চলটা কতটা উন্নত হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মূলত দ্য মডার্ন পিরিয়ড সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা।